আচ্ছা, তাহলে আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম হচ্ছে তোমার এই যে দশম অধ্যায়ের আজকে হবে তোমার তৃতীয় ক্লাস, ঠিক আছে? থার্ড ক্লাস আজকে থার্ড ক্লাস হবে। তো এর আগের ক্লাসে কিন্তু আমরা কি দেখেছি প্রতিরক্ষা স্তরগুলো নিয়ে আলোচনা করা হয়েছে প্রথম ক্লাসে। দ্বিতীয় ক্লাসে আমরা ওই যে ফ্যাগোসাইট আর নিউট্রোফিল নিয়ে বিস্তারিত আলোচনা করে ফেলছি, ঠিক আছে? এই যে ব্যাকটেরিয়া ধ্বংসে ম্যাক্রোফ্যাজ ও নিউট্রোফিলের ভূমিকা, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো ফ্যাগোসাইটটা যেহেতু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আজকে আমরা একটা ভিডিও সহ দেখবো। হ্যাঁ, খুব মনোযোগ, না বুঝতে পারলে বলবো, অবশ্যই কথা বলবা, ওকে? ফ্যাগোসাইট হচ্ছে কি, যে আমরা আগে দেখছি কোষ ভক্ষণ যে প্রক্রিয়াটার কয়টা স্টেপ আছে আমরা আগের ক্লাসে পড়ছিলাম, যে ম্যাক্রোসাইটের সক্রিয় হওয়া, অণুজীব ভক্ষণ, হ্যাঁ এগুলা। তো এখন যদি এই যে এইগুলা ব্যাকটেরিয়ামের প্রতি অগ্রসরমান ফ্যাগোসাইট, এখন কি হচ্ছে আমরা একটা ভিডিও অনুযায়ী যদি দেখি, এখানে দেখো এটা হচ্ছে কি ফ্যাগোসাইট। ফ্যাগোসাইটটা ঘনপদের সাহায্যে কি করতেছে, বা এটা কিন্তু চলনক্ষম, ব্যাকটেরিয়ার কাছাকাছি চলে যাচ্ছে, এটা কিন্তু ব্যাকটেরিয়া, যে হলুদ কালারের এটা, ঠিক আছে? তারপরে কি হলো, এই দুইটা কিন্তু একসাথে লেগে গেল। এখন লেগে যাওয়ার ক্ষেত্রে কি হবে, এই ব্যাকটেরিয়ার, হ্যাঁ ব্যাকটেরিয়ার কিন্তু এখানে কিছু শরীরের কিছু পার্ট আছে, আমি যদি ধরে নিই এটা CB3 বা এটা হচ্ছে ম্যাক্রোফেজের সিবি, মানে একজন আরেকজনের সাথে একেবারে একটা বন্ড, মানে খুব শক্ত করে কিন্তু এটা লেগে যাবে। তারপরে দেখো এই যে আস্তে আস্তে ভেতরে চলে গেল, হ্যাঁ এই যে ফ্যাগোসোম সৃষ্টি হলো, ফ্যাগোসোমটা সৃষ্টি হয়ে গেল। এখন ফ্যাগোসোমটা সৃষ্টি হয়ে যাওয়ার পরে এই যে এটার চারপাশে লাইসোজোম আছে, সেই লাইসোজোমটা আস্তে আস্তে ঢুকে গেল। হ্যাঁ, ফ্যাগোসোমের ভিতরে ছিল তোমার ব্যাকটেরিয়া, তারপরে লাইসোজোম থেকে ডাইজেস্টিভ এনজাইম, ঠিক আছে, এগুলো হয়ে ব্যাকটেরিয়াকে কি ফেললো, ধ্বংস করে ফেললো, ঠিক আছে? ব্যাকটেরিয়া কিভাবে যখন ধ্বংস করে ফেললো, তারপরে কি হচ্ছে আস্তে আস্তে এই যে ফ্যাগোসাইটের যে সাইটোপ্লাজম সেটা থেকে বের হয়ে গেল, মানে ওই ব্যাকটেরিয়াটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যেটা নিষ্কাশন হয়ে গেল, তার মানে পরিপাক হয়ে গেল আর নিষ্কাশন হয়ে গেল। বুঝতে পারছো? হ্যালো, কে যেন বলছিলা যে লাইসোজোমের কি বলে, এই যে গত ক্লাসে জিজ্ঞেস করছিল যে এই যে ফ্যাগোলাইসোজোমটা কি, ঠিক আছে? আবার একটু দেখো তাহলে, না বুঝতে পারলে অবশ্যই বলো। ব্যাকটেরিয়ামের প্রতি অগ্রসরমান ফ্যাগোসাইট আমরা ভিডিওতে দেখলাম, তাই না? এই যে দেখো এখানে ব্যাকটেরিয়ামকে ঘিরে ফ্যাগোসাইটের ঘনপথ সৃষ্টি হলো, ঠিক আছে? তারপর আস্তে আস্তে ভেতরের দিকে চলে, মানে এই ফ্যাগোসাইট পুরাটা কিন্তু ভিতরে কে চলে গেল, ব্যাকটেরিয়া সহ চলে গেল, তাই না? এরপর ভেসিকলের সঙ্গে লাইসোজোমের একীভব, এই যে লাইসোজোমটা ভেতরে ঢুকে গেল, এই যে একটা এনজাইম থেকে এনজাইমের সাহায্যে পরিপাকৃত ব্যাকটেরিয়া, তারপরে কি হচ্ছে অপাচ্য অংশ ময়লার বহিষ্করণ হিসেবে বের হয়ে গেল। এখন এখানে কি বলছে, তাহলে ফ্যাগোজোমটা সৃষ্টি হলো, হ্যাঁ। আর ফ্যাগোলাইসোজোম হচ্ছে আবদ্ধ ব্যাকটেরিয়াম সহ ফ্যাগোজোম সাইটোপ্লাজমের অভ্যন্তরে পরিযায়ী হয়, মানে অভ্যন্তরে চলে যায়। সাইটোপ্লাজমে অবস্থিত গোল ঝিল্লি বিশিষ্ট হাইড্রোলাইটিক এনজাইম পূর্ণ একটি লাইসোজোম নামক কোষ অঙ্গাণু অন্যান্য সাইটোপ্লাজমিক দানা ফ্যাগোসোমের ঝিল্লির সঙ্গে একীভূত হয়, ঠিক আছে? এই যে তখন যে এনজাইমটা খরিত হয়, ফ্যাগোজোমটি তখন ঝিল্লি বেষ্টিত পরিপাক থলিকা হয়, এবং এটা হচ্ছে কি থলিকাটিকে ফ্যাগোলাইসোজোম বলে। তাহলে লাস্টে যেটা হয়, তাহলে আমি যদি এই ভিডিওটা আবার দেখি, দেখো এই যে ফ্যাগোলাইসোজোম কোনটা, এটা তো আটকে গেল, তাই না? অগ্রসর হলো, তারপরে একসাথে বন্ড তৈরি করলো, লেগে গেল, তারপরে ভেতরে যখন চলে গেল, দেখো আবার আমি দেখাচ্ছি সাইটোপ্লাজমের, এই যে এটা তো ফ্যাগোজোমটা হলো, তাই না? এখন কি হচ্ছে, এই ফ্যাগোজোমে এই যে কোষের যে লাইসোজোমটা আছে, সেটা হচ্ছে কি এইখান থেকে এনজাইম গুলা বের হয়ে এই যে পুরা জিনিসটা, এটাই হচ্ছে ফ্যাগোলাইসোজোম। এই যে ফ্যাগোলাইসোজোম, দেখছো? বুঝতে পারছো? তাহলে এই অংশটা কি, এই যে ডাইজেস্টিভ এনজাইম গুলা, হ্যাঁ লাইসোজোম থেকে যে এনজাইম গুলা নিঃসৃত হলো আর ব্যাকটেরিয়ার দ্বারা আবদ্ধ হয়ে যে পুরো জিনিসটা, এই পুরোটাই হচ্ছে ফ্যাগোলাইসোজোম। এখন কি ক্লিয়ার হয়েছে? গত ক্লাসে জিজ্ঞেস করছিল কে জানো যে ফ্যাগোলাইসোজোমটা কি? হ্যালো, বুঝতে পারছো? কথা বলো।
বুঝছো জি ব্যাপারটা? মিস। না কঠিন লাগছে? কঠিন না, এত কঠিন না। আচ্ছা এই জিনিসগুলো কেন হচ্ছে? আমার টার্গেট হচ্ছে কি, আমার টার্গেট হচ্ছে আমি ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করবে। কে ধ্বংস করতেছে? ফ্যাগোসাইটোজমে কে? মনোসাইটটা যে আছে, বুঝছো? এটা ধরো এই পুরাটাই হচ্ছে কি শ্বেত রক্তকণিকার একটা যেটা আছে মনোসাইট, সেটার ভেতরের কি কার্যকলাপ হচ্ছে সেটা প্রথমে ব্যাকটেরিয়ার সাথে হয়ে গেল, তারপর আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকে গেল, তাই না, কণক সৃষ্টি হয়ে, তারপরে এরকম একটা ফ্যাগোজোমের সৃষ্টি হলো। ফ্যাগোজোমের মধ্যে যখনই তোমার লাইসোজোমটা সক্রিয় হলো এবং ডাইজেস্টিভ এনজাইম নিঃসৃত করলো ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য, তখনই সেই পুরো জিনিসটা হয়ে গেল ফ্যাগোলাইসোজোম। তারপরে কি হয় আস্তে আস্তে দেখো এই পুরো জিনিসটা যখন ব্যাকটেরিয়াকে মারতে সক্ষম হয়ে যায়, তখন সেটা কি হয়ে যায়, এখান থেকে ধীরে ধীরে বের করে দেয়। এই জিনিসটাই হচ্ছে পুরো প্রক্রিয়াটা। এই প্রক্রিয়াটা সম্পর্কে তোমাদের আসতে পারে, বুঝতে পারছো? এই যে ব্যাকটেরিয়ার অন্তঃকোষীয় মরণ, পাচন, অপাচ্য অংশ সহ ব্যাকটেরিয়ার অবশেষ, বর্জ্য পদার্থের নিষ্কাশন, এই যে, বুঝছো? হ্যালো, তাহলে এইটা ফার্স্ট স্টেপগুলো মনে রাখতে হবে তোমার। যে স্টেপগুলো আছে, প্রথমটা হচ্ছে কি ম্যাক্রোসাইটের সক্রিয় হওয়া। প্রথমে সক্রিয় হয়, তাই না? সেটা কিভাবে হচ্ছে, ব্যাকটেরিয়ার বিভিন্ন রাসায়নিক ক্ষতস্থানে জড়াতে থাকে। আচ্ছা কেমোট্যাক্সিনটা কি, এটাও পড়বা, অণুজীব ভক্ষণ করতেছে, তাই না? সেটা ফ্যাগোসাইটের কাছে চলে আসতেছে এবং ধীরে ধীরে সেটা করে ফেলতেছে। এরপরে ফ্যাগোজোমের সৃষ্টি হচ্ছে, তারপরে ফ্যাগোলাইসোজোম সৃষ্টি হচ্ছে, ব্যাকটেরিয়ার অন্তঃকোষীয় মরণ হচ্ছে, অপচ্য অংশ ব্যাকটেরিয়া বসে, তারপরে সেটা বের হয়ে যাচ্ছে। এটাই মানে লাইনগুলো দিয়ে বুঝাই দিচ্ছে। এখন দেখো আজকে আমরা পড়বো হচ্ছে, গত ক্লাসে একটু ছিল যে সহজজাত প্রতিরক্ষা কি, নন স্পেসিফিক, মানে যেটা তোমার ধরো এই যে এখানে কি বললো, যে মানুষ, এই যে মানুষ হচ্ছে জন্মের প্রাপ্ত জন্মানে আজীবন উপস্থিত থাকে, তাই না? যেই প্রতিরক্ষাটা অমরার মাধ্যমে, অমরার মাধ্যমে মানে মায়ের অমরার মাধ্যমে, যেখানে ভ্রূণটা থাকে বা শিশুটা থাকে, সেখানে কিন্তু কি হচ্ছে, জন্মপ্রাপ্ত যেই ইমিউনিটি ক্ষমতা বা প্রতিরক্ষা, সেটা কিন্তু বংশ পরম্পরায় যে চলে আসছে, সেটা হচ্ছে সহজাত প্রতিরক্ষা। ঠিক আছে? এটা হতে পারে তোমার ত্বক, পৌষ্টিক নালী, শোষণতন্ত্রের বিভিন্ন অংশ, প্রদাহ হতে পারে, হ্যাঁ, ইনফ্লামেশন, টিস্যুর কোনো ক্ষতি হলে সেই টিস্যুটাকে, তোমার ধরো হাতটা কেটে গেল, সেই হাতটার তো ক্ষতটা পূরণ হয়, কথার কথা বলতেছে। তো এগুলো হচ্ছে। তারপরে কমপ্লিমেন্টটা কি, কমপ্লিমেন্ট কিন্তু সংজ্ঞা হিসাবে আসতে পারে। কমপ্লিমেন্ট কি, কমপ্লিমেন্টটা পড়বা, বেশ কিছু জায়গায় আমরা কমপ্লিমেন্ট কিন্তু পেয়েছি। তারপরে ইন্টারফেরন কি, এই যে সংজ্ঞাগুলো আসতে পারে ক নাম্বার প্রশ্নে। ঠিক আছে? কমপ্লিমেন্ট হচ্ছে 20 ধরনের প্লাজমা প্রোটিন গঠিত আন্তঃসম্পর্কিত গ্রুপ, যা নিষ্ক্রিয়ভাবে রক্ত সংকেতের বিভিন্ন প্রতিরক্ষা পদ্ধতি করে থাকে। হ্যাঁ, এখন অণুজীবের প্লাজমা ঝিল্লি আটকে নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজকে সাহায্য করে সেই ব্যাকটেরিয়াকে মারতে বা কোষটাকে ভক্ষণ করতে। ইন্টারফেরনটা কি, ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রতিক্রিয়া হিসেবে কোষের অভ্যন্তরে ভাইরাসের বংশবৃদ্ধিতে ব্যাঘাত ঘটাতে আক্রান্ত কোষ থেকে ইন্টারফেরন নামক গ্লাইকোপ্রোটিন, তাহলে ইন্টারফেরন হচ্ছে এক ধরনের গ্লাইকোপ্রোটিন। আর কমপ্লিমেন্টটা কি, এক ধরনের 20 ধরনের প্লাজমা প্রোটিন। এই যেগুলা বেসিক জিনিস, বুঝছো? এই জিনিসগুলো জানতে হবে। তাহলে এগুলো সবই হচ্ছে তোমার সহজাত প্রতিরক্ষা। আর মানবদেহে যে প্রতিরক্ষা ব্যবস্থা জন্ম সময় থেকে নয়, বরং জন্মের পর নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে সাড়া দেওয়া কিংবা ভ্যাকসিন প্রয়োগের ফলে সৃষ্টি হয়, সেটা হচ্ছে তোমার অর্জিত প্রতিরক্ষা। অর্জিত প্রতিরক্ষা যেমন ভ্যাকসিন, ছোটবেলায় অনেক ধরনের টিকা দেওয়া হয় শিশুদের, সেটা আমি বলতে পারি। তাহলে সক্রিয় প্রতিরক্ষা কি হচ্ছে, এখানে আছে প্রাকৃতিক কৃত্রিম। প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা যেমন হাসপাতালে, ক্লিনিকের সংক্রমণ, এই ধরনের প্রতিরক্ষা দীর্ঘদিন থাকে, কখনো বা আজীবন থাকে। কি হচ্ছে, এ ধরনের প্রতিরক্ষা অনিচ্ছাকৃত জীবাণুর সংস্পর্শে আসায় সংক্রমণ ঘটে, জীবাণুর বিরুদ্ধে সক্রিয় প্রতিরক্ষা গড়ে ওঠে। বুঝছো? অনিচ্ছাকৃত ভাবে কারো শরীর থেকে সেটা চলে যেতে পারে, আর তখন কি হয়, সেটার বিরুদ্ধে যেই প্রতিরক্ষাটা গড়ে ওঠে, সেটা হচ্ছে প্রতিরোধ গড়ে ওঠে, সেটাই হচ্ছে কি তোমার প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা। কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা, এই যে ভ্যাকসিন,
ডিপিটি ভ্যাকসিন, ডিপথেরিয়া, টিটেনাস, ধনুষ্টঙ্কার, হ্যাঁ, পারটাসিস, হুপিং কাশির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, যেগুলো ভ্যাকসিনেশনের মাধ্যমে জীবাণুর বিরুদ্ধে লড়াই করে। হ্যাঁ, এগুলো একটু সংজ্ঞাগুলো দেখে রাখলে কি হয়, ক্লিয়ার হবে ধারণা। প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা হচ্ছে কি, এই যে এই ধরনের প্রতিরক্ষা অমরায় কোলোস্টাম বা মাধ্যমে অ্যান্টিবডি মায়ের শরীর থেকে শিশু দেহে প্রবেশ করে। যখন শিশু একেবারে জন্মের পর থেকে কিন্তু মায়ের যে মায়ের শরীরের কাছ থেকে, হ্যাঁ, মাতৃদুগ্ধ থেকে যেই প্রতিরক্ষাটা পায় সেটাই হচ্ছে প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা। আর কৃত্রিম অক্রিয় প্রতিরক্ষা হচ্ছে এই ধরনের প্রতিরক্ষা ইনজেকশনের মাধ্যমে অ্যান্টিবডি দেওয়া হয়। হ্যাঁ, রোগ ভোগের পর সেরে ওঠা ব্যক্তির সিরাম আক্রান্ত অন্য ব্যক্তির দেহে প্রবেশ করিয়ে, এইটা হচ্ছে তোমার এই যে কৃত্রিম অক্রিয় প্রতিরক্ষা হচ্ছে একজনের রোগ হয়ে গেছে এবং সে সেরে উঠলো, তার সেরে উঠলো, সে প্রাকৃতিক ভাবেই সেরে যে সে উঠলো, তার মধ্যে একটা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে উঠছে এবং তার রক্তের বা তার যে সিরাম, সেই সিরামটা কালেক্ট করে ল্যাবরেটরিতে গবেষণা করে অন্য ব্যক্তির দেহে প্রবেশ করে চিকিৎসা করানো। এটা হচ্ছে তোমার যদি করোনার, যেটা বলবো করোনার ভ্যাকসিন হচ্ছে যারা সুস্থ হয়ে গেছে করোনা থেকে, তাদের মধ্যে একটা প্রতিরোধ বা ইমিউনিটি ক্ষমতা, সেখান থেকে কিন্তু ওটা কানেক্ট করে ভ্যাকসিন হিসেবে তৈরি করে অন্য যারা ব্যক্তির দেহে প্রবেশ করে চিকিৎসা করানো হয়, বুঝছে? তাহলে এটা হচ্ছে কৃত্রিম অক্রিয় প্রতিরক্ষা। ক্লিয়ার হয়েছে? হ্যালো, তার মানে এটা হচ্ছে অর্জিত প্রতিরক্ষা। এগুলো পড়তে হবে এই জিনিসগুলো, বুঝছো? তাহলে এখান থেকে নামগুলো সব বুঝে বুঝে উদাহরণ দিয়ে দিয়ে পড়বা, ঠিক আছে? এই সক্রিয় প্রতিরক্ষা আর হচ্ছে কি অক্রিয় প্রতিরক্ষা। সক্রিয় প্রতিরক্ষা হচ্ছে প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা, যে ধরনের রোগ হয়ে গেল অজান্তে সেটা ঠিক হয়ে গেল। কৃত্রিম সক্রিয় হচ্ছে তোমার ভ্যাকসিন দিল, একেবারে ছোট বয়সে শিশুদের যে ভ্যাকসিনগুলো দেওয়া হয় সেগুলো, বা বড় হলে টিটানাস যেমন ধনুষ্টঙ্কার কিন্তু 15 বছরের পর দেওয়া হয়, হ্যাঁ, বা 15 বছরের আগে দিলে ভালো, এরকম। অক্রিয় প্রতিরক্ষাটা কি হচ্ছে প্রাকৃতিক, যে মাতৃদুগ্ধ থেকে যে ইমিউনিটি ক্ষমতাটা শিশুর দেহে সঞ্চারিত হয় সেটা। আর কৃত্রিম অক্রিয় প্রতিরক্ষা হচ্ছে একজনের রোগ হয়েছে, সে সুস্থ হয়ে গেছে, তার থেকে সিরাম নিয়ে আরেকজনকে দেওয়া হয়। বুঝতে পারছো? হ্যালো, বিষয়গুলো কি বুঝছো? এগুলো কিন্তু মুখস্থ করার বিষয় না, বুঝে তুমি যদি পড়ো লিখে দিয়ে আসতে পারবা, একটু মুখস্থ করতে হবে, ঠিক আছে? পুরা যে আগে বুঝতে হবে জিনিসটা, ঠিক আছে? তার মানে এইটা পড়ে ফেলতে হবে। সহজজাত প্রতিরক্ষা কি কি, সেখানে কমপ্লিমেন্ট আছে, ইন্টারফেরনের বিষয় আছে, অর্জিত প্রতিরক্ষা কি কি, সক্রিয় প্রতিরক্ষা আর অক্রিয় প্রতিরক্ষা, এই জিনিসগুলো আমরা একটু দেখব। এরপরে আসো যে এই যে প্রতিরক্ষা ব্যবস্থায় অ্যান্টিবডির গঠন পর্যন্ত আজকে আমরা পড়বো, ঠিক আছে? অ্যান্টিবডিটা কি? অ্যান্টিবডি হচ্ছে তোমার, বলে না যে ওর অ্যান্টিবডি আছে বা ওর অ্যান্টিবডি হচ্ছে দেহের প্রতিরক্ষা তন্ত্র থেকে উৎপন্ন এক ধরনের দ্রবণীয় গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে? খাতায় যদি থাকে অবশ্যই ক্লাসে খাতা নিয়ে বসবা, কাগজে কলমে খাতা নিয়ে বসলে 2-1টা পয়েন্ট যদি লেখো তাহলে তোমার নিজের জন্য ভালো হয়। এত কষ্ট করে ক্লাস করতেছো, বুঝছো? ক্লাসে অর্ধেক পড়া হয়ে যাওয়ার কথা। হ্যালো, পার্টিসিপেট হয়েছে তোমরা 12 জন, এই অবস্থা কেন? বুঝতে পারছো? হ্যালো, বুঝতে কি পারতেছো? হ্যালো, জি ম্যাম। না বুঝতে পারলে বলবা। ঠিক আছে, 13 জন আসে, এই জিনিসগুলো দেখার নাই। এখন দেখো, এখন কি হচ্ছে এখানে দেহের প্রতিরক্ষা তন্ত্রটা আসলে কি, এই যে এইটা দিয়ে সৃজনশীল প্রশ্ন আসে, এরকম চিত্র দিয়ে দিবে, বা ধরো এই চিত্র তোমাদের বইতেও আছে, দেখো তো বইতে কত নাম্বার পেজ, পেজটা আমার খেয়াল নেই, এটার পরেই হবে। সহজজাত আর অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থার পরেই এটা আছে, প্রতিরক্ষা ব্যবস্থা অ্যান্টিবডির ভূমিকা। এখানে এই ছবিটা দিয়ে দিল, তারপর ধরো এখানে দাগ দিয়ে চিহ্নিত দিয়ে এখানে হালকা শিকল টিকল না দিয়ে অন্য কিছু দিয়ে দিল, এ দিল বা এখানে বি দিল, কোনটা কোন অংশ ব্যাখ্যা করো, হ্যাঁ, এভাবে দিতে পারে। তাহলে এখান থেকে আমরা কি পড়বো? অ্যান্টিবডির সংজ্ঞাটা পড়বো, লিম্ফোসাইট সম্পর্কে জানবো, লিম্ফোসাইট কয় ধরনের সেটা সম্পর্কে জানবো, ঠিক আছে? ইমিউনোগ্লোবিনটা কি
সেইটা সম্পর্কে জানবো। ইমিউনোগ্লোবিন কত প্রকার সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তাহলে এখন আমরা কি করলাম, এই দেখো এই যে এই গঠন, এটা সেম চিত্র, ওটা হচ্ছে কালারফুল চিত্র, আর এটা হচ্ছে কি এইভাবে এখানে বিভিন্ন বন্ড আছে, এবং এই জিনিসটাকে এই সম্বন্ধে ধারণা রাখতে হবে। এক ধরনের এটা হচ্ছে, তাহলে এই পুরাটা হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন, এক ধরনের দ্রবণীয় গ্লাইকোপ্রোটিন, যা রোগ ব্যাধির সৃষ্টিকারী নির্দিষ্ট অ্যান্টিজেনকে, অ্যান্টিজেন হচ্ছে একটা জিনিস মনে রাখো, যেটা ফরেন পার্টিকেল বা বিজাতীয় পদার্থ বা অসুখ বিসুখ বা ভাইরাস ব্যাকটেরিয়া সব কিছুকেই বলা হবে অ্যান্টিজেন। এটা হচ্ছে ধরো একটা টার্ম, ঠিক আছে, সবগুলোকে যেগুলো রোগ অসুখ বিসুখ সৃষ্টিকারী সকল রোগ জীবাণুকে আমরা কি বলবো, অ্যান্টিজেন। আর অ্যান্টিবডি হচ্ছে আমাদের শরীরের যে প্রতিরক্ষা ক্ষমতাটা বা প্রতিরক্ষা তন্ত্র, তন্ত্র মানে কি অনেকগুলো অঙ্গ বা অনেকগুলো সিস্টেম মিলে যে সম্মিলিত যেই ইয়েটা, সেটা হচ্ছে কি এক ধরনের দ্রবণীয় গ্লাইকোপ্রোটিন, যা রোগ ব্যাধি সৃষ্টিকারী নির্দিষ্ট অ্যান্টিজেন, যদি ভাইরাস হয় তাহলে তাকে নিষ্ক্রিয় করার জন্য বা তাকে ধ্বংস করার জন্য দেহের প্রতিরক্ষা তন্ত্রটা সেই অনুযায়ী অ্যাকশন নেবে, বুঝতে পারছো? যদি ব্যাকটেরিয়া হয় তাহলে সেই অনুযায়ী অ্যাকশন নেবে। ভাইরাস কিন্তু ব্যাকটেরিয়ার চেয়ে শক্তিশালী, তার মানে ভাইরাসকে মোকাবেলা করতে হইলে ওই দেহের প্রতিরক্ষা তন্ত্রের ওই দ্রবণীয় গ্লাইকোপ্রোটিন বিভিন্ন এনজাইমের মাধ্যমে, বিভিন্ন ইয়ের মাধ্যমে সেটাকে ধ্বংস করবে, এবং এটাই হচ্ছে কি অ্যান্টিবডি, বুঝছো? ক্লিয়ার? প্রত্যেকটি অ্যান্টিবডি আবার কি করবে, ইমিউনোগ্লোবিন নামে বিশেষ ধরনের এক একটি প্রোটিন অণু, তার মানে এই যে গ্লাইকোপ্রোটিন, হ্যাঁ, যেটা হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া ধ্বংস করবে, এই অ্যান্টিবডি হচ্ছে আবার ইমিউনো গ্লোবিন, সংক্ষেপে আইজি। ইমিউনো মানে আই আর গ্লোবিন জি। ইমিউনোগ্লোবিন নামে বিশেষ ধরনের প্রোটিন অণু, ঠিক আছে, অনেক ধরনের বিশেষ ধরনের অণু আছে, প্রকারভেদগুলো আমরা পরের ক্লাসে দেখবো। আজকে শুধু আমরা অ্যান্টিবডির গঠনটা দেখবো। তাহলে শ্বেত রক্ত কণিকার অন্যতম প্রধান কণিকা হচ্ছে লিম্ফোসাইট, ঠিক আছে। একটা আমরা কি পড়ছিলাম, মোনোসাইট ছিল, যেটা ফ্যাগোজোমেরিয়া, আরেকটা নিউট্রোফিল, তারপরে আরো আছে আরেকটা কি আছে, অন্যতম যে প্রধান কণিকা শ্বেত, এগুলো কিন্তু সবই শ্বেত রক্ত কণিকা। তার মানে লিম্ফোসাইটটা হচ্ছে অন্যতম প্রধান, অন্য দুইটার চেয়ে কিন্তু এটা প্রধান, যেটা প্রতিরক্ষা তন্ত্রকে আরো ভালো করে ইয়ে করে। সেটা হচ্ছে কি লিম্ফোসাইট দুই ধরনের, টি কোষ, বি কোষ, এটা পরীক্ষায় আসে। টি কোষের কাজ কি, বি কোষের কাজ কি, বুঝছো? টি কোষের কি কাজ, বি কোষের কি কাজ, ব্যাখ্যা করো বা সংজ্ঞা লেখো, টি কোষ কি, বা অবজেক্টিভ যে কোনো ধরনের কোশ্চেন আসতে পারে। তাহলে এখানে বলবা যে লিম্ফোসাইট কাকে বলে, শ্বেত রক্তকণিকার অন্যতম প্রধান উপাদান, যেটা হচ্ছে কি অ্যান্টিবডি গঠনের জন্য ভূমিকা পালন করে। আর টি কোষ দুই ধরনের লিম্ফোসাইট, টি কোষ আর হচ্ছে বি কোষ। বি লিম্ফোসাইট কয়েক ধরনের উপবিভক্ত, ঠিক আছে। যেটা বি লিম্ফোসাইট আছে সেটা আবার হচ্ছে কি প্লাজমা বি কোষ, সংক্ষেপে প্লাজমা কোষ নামে পরিচিত। তাহলে যেটা বি লিম্ফোসাইট সেইটা আবার প্লাজমা কোষ নামেও পরিচিত, বুঝছো? এখন যদি সংজ্ঞা আসে যে প্লাজমা কোষ কি, বলবা যে প্লাজমা কোষ হচ্ছে যে শ্বেত রক্ত কণিকার অন্যতম যে কণিকা আছে লিম্ফোসাইট, তার মধ্যে এক ধরনের কোষ আছে যেটা বি কোষ, বি কোষকে সংক্ষেপে প্লাজমা কোষও বলা হয়। তার মানে এই পুরো লাইনগুলোই জানতে হবে কোনটাকে কি বলা হয়, লিম্ফোসাইটের কয় ধরনের, বুঝছো? এভাবে তাহলে প্লাজমা কোষ থেকে অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে বুঝাই যাচ্ছে লিম্ফো যে সাইট আছে, হ্যাঁ, লিম্ফোসাইটের মধ্যে যেই বি কোষ আছে বা প্লাজমা বি কোষ, সেইটা থেকে উৎপন্ন হচ্ছে কি তোমার অ্যান্টিবডি, ঠিক আছে। প্রয়োজনে প্রত্যেক প্লাজমা কোষ প্রতি সেকেন্ডে কয়েক হাজার অ্যান্টিবডি তো উৎপন্ন করতে পারে, শরীরের চাহিদা অনুযায়ী যতটুকু লাগবে সেই অনুযায়ী কিন্তু অ্যান্টিবডিটা তৈরি করতে পারে। মানুষের দেহে প্রায় 100 মিলিয়ন 10 কোটি ধরনের অ্যান্টিবডি, কত ধরনের দেখছো, মানে শরীর সর্বাত্মক চেষ্টা করে যে এই ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সক্রিয় হয়ে শরীরকে সুস্থ রাখার জন্য।
বুঝতে পারছো? তাহলে এটা আমরা সম্পর্কে জানলাম। এখন গঠনটা এখানে দেখতে হবে, যে যেটা তোমাদের সহজ লাগে সেই গঠনটা দেখবা। দেখো তো বইয়ের সাথে মিল আছে নাকি। এই পাশে এটা হচ্ছে আসলে ওয়াই আকৃতি, তাই না? এই পাশে হচ্ছে ভারী চেইন, আর এই পাশে হচ্ছে তোমার হালকা চেইন। ঠিক আছে, সালফাইড একটা বন্ড থাকে, সালফাইড একটা বন্ড থাকতেছে। বুঝছো? সালফাইড একটা কি থাকতেছে তোমার, সালফাইড একটা বন্ডের সৃষ্টি হয়। এখন দেখো তারপরে কি হচ্ছে, এখানে যদি বলি দেহের সব অ্যান্টিবডি গামা গ্লোবিউলিন নামে পরিচিত। বইয়ের সাথে মিলতেছে নাকি দেখো, এরকমই থাকার কথা। তার মানে সব অ্যান্টিবডি গামা গ্লোবিউলিন। হ্যাঁ, যেহেতু অ্যান্টিবডি সমূহ দেহের সুরক্ষা প্রদান করে, এদেরকে ইমিউনোগ্লোবিন বা সংক্ষেপে আইজি বলা হয়। এদের আণবিক ওজন এত 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 ডাল্টনের মধ্যে সীমিত। আণবিক ওজন মনে না থাকলে দরকার নেই। প্লাজমা প্রোটিনের প্রায় 20% হচ্ছে ইমিউনোগ্লোবিন। তাহলে যে প্লাজমা প্রোটিনটা আছে, প্লাজমা প্রোটিনের প্রায় হচ্ছে 20% হচ্ছে তোমার ইমিউনোগ্লোবিন। তারপর দেখো অ্যান্টিবডি ইমিউনোগ্লোবিনের গঠন। সকল প্রকার অ্যান্টিবডি সাধারণ গঠন লক্ষ্য করা যায়, যে অনেক ধরনের অ্যান্টিবডি আছে কিন্তু একটা সাধারণ গঠন কম বেশি সবারই একই রকম। এটা হচ্ছে কি হালকা চেইন ভারী চেইন। এই দেখো ভারী চেইন আর হচ্ছে হালকা চেইন। ঠিক আছে, ভারী চেইনটা কি, প্রতিটি অ্যান্টিবডি প্রধানত 4টি পলিপেপটাইড চেইন। ঠিক আছে, এটা দাগ দাও। তাহলে কয়টা পলিপেপটাইড চেইন থাকে? 4টা। বই আছে, বই নিয়ে বসছো, বইতে দাগাও। এদের মধ্যে দৈর্ঘ্য হচ্ছে প্রতিটি প্রায় 200 থেকে 220 অ্যামাইনো অ্যাসিড থাকে। তার মানে এখানে হালকা চেইন ভারী চেইনের ক্ষেত্রে কি বলবো, প্রতিটি অ্যান্টিবডির প্রধানত 4টি পলিপেপটাইড তোমার চেইন আছে। পলিপেপটাইড চেইন থাকে, যেটা হচ্ছে কি এদের মধ্যে দুটো দৈর্ঘ্য ছোট, যাদের প্রতিটিতে প্রায় 200 থেকে 220টি অ্যামাইনো অ্যাসিড থাকে, অপর দুটি আকারে বড়। তার মানে অ্যামাইনো অ্যাসিড থাকে যেটা ছোট চেইন, সেগুলোর দৈর্ঘ্য ছোট, সেটা 200 থেকে 220। আর যাদের বড় চেইন সেটা হচ্ছে 400 থেকে 450টি অ্যামাইনো অ্যাসিড থাকে। ছোট পলিপেপটাইড চেইন দুটিকে হালকা চেইন, বড় পেপটাইড চেইন দুটিকে ভারী চেইন বলা হয়। তার মানে এই যে 200 থেকে 220টি অ্যামাইনো অ্যাসিড যেই পলিপেপটাইড চেইনটা আছে সেটা হচ্ছে ছোট পলিপেপটাইড চেইন, যেটাকে হালকা চেইন বলে। বুঝছো? আর বড় পলিপেপটাইড চেইন হচ্ছে কি 400 থেকে 500টি অ্যামাইনো অ্যাসিড থাকে, সেটা হচ্ছে ভারী চেইন বা বড় পলিপেপটাইড চেইন। হালকা এখানে দুইটা আছে, কিন্তু উভয় পাশে দুইটা করে। দেখো হালকা চেইন এখানে একটা, এখানে একটা, ভারী চেইন এখানে একটা একটা। তার মানে দুইটা করে কিন্তু আছে, ডবল ইয়ে করে। ঠিক আছে, যে দুটি করে লিখছি। হালকা ভারী চেইনের ওজন যথাক্রমে এই যে কিলো ডালটন। এটা কিন্তু অনেক, কিন্তু এটা কোষের ভেতরে, তার মানে এটা কিন্তু অনেক সূক্ষ্ম একটা ব্যাপার। হ্যাঁ, এটা দিয়ে এটা পড়ে ফেলবা। 23 কিলো ডালটন আর 50 থেকে 70 কিলো ডালটন হালকা ও ভারী চেনের ওজন। এখন এখানে একটা আছে তোমার, দেখো ডাইলস। এখন কি আছে, অ্যান্টিবডি 4টির বেশি পলিপেপটাইড শৃঙ্খলও থাকতে পারে। মানে এখানে দেখো এই যে 1 2 3 4। ঠিক আছে, তবে প্রতি ক্ষেত্রে ভারী চেইনের কিন্তু একটি হালকা চেইন সমান্তরাল ভাবে থাকে। দেখো এই যে ভারী চেইনটা আছে, তার পাশে সমান্তরাল ভাবে কিন্তু হালকা চেইন আছে। এভাবে প্রান্ত দেশে অন্তত দুটি হালকা ও ভারী উভয় ধরনের জোড়া তৈরি হয়। ঠিক আছে, এই দেখো এখানে একটা জোড়া ইয়ে দেওয়া আছে, ডাইসালফাইড বন্ড। ডাইসালফাইড তার মানে গঠনের প্রথমটা কি ছিল, অ্যান্টিবডি গঠনের হালকা চেইন আর হচ্ছে কি তোমার ভারী চেইন। ঠিক আছে, হালকা চেইন ভারী চেইন। তারপর 2 নম্বরটা হচ্ছে কি ডাইসালফাইড বন্ড, বন্ধন বা ডাইসালফাইড বন্ড। এটা কি লিখতেছে দেখো, এটা লিখতেছে হচ্ছে তোমার পলিপেপটাইড চেইনের শৃঙ্খলগুলো পরস্পরের সাথে ডাইসালফাইড, মানে এখানে সালফার কিন্তু একটা ইয়ে আছে, যুক্ত হয়ে ওয়াই আকৃতির অ্যান্টিবডি সৃষ্টি করবে। ঠিক আছে, এই যে এইখানে দেখো, দেখতে পারছো, এই দেখো নীল
ঠিক আছে, এই দেখো এই যে মাঝখানে একটা বন্ড দেখছো, দেখো এই যে আমি হলুদ দাগ দিয়ে দিলাম, তার মানে এটা হচ্ছে কি ডাইসালফেট বন্ড, যেটার মাধ্যমে দুইটা পাশাপাশি যুক্ত হয়ে ওয়াই আকৃতির অ্যান্টিবডি গঠন করবে। তো কখনো কখনো টি আকৃতিও দেখায়, কখনো কখনো এরকম টি আকৃতির মতনও দেখা যায়। ঠিক আছে, তারপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে কি তোমার 3 নাম্বার হচ্ছে তোমার স্থায়ী ও পরিবর্তনশীল অংশ। হ্যাঁ, আর 4 নাম্বারটা দেখি, এই তিনটাই, এই তিনটা অংশই। হ্যাঁ, এখানে আর নাই। দেখো তাহলে এখানে হচ্ছে স্থায়ী পরিবর্তনশীল অংশটা কি হবে? স্থায়ী পরিবর্তনশীল অংশ হচ্ছে প্রতিটি ভারী চেন হালকা চেনের দুটি অংশ থাকে, একটি অপরিবর্তনশীল অংশ যা স্থায়ী অংশ, অপরটি পরিবর্তনশীল অংশ। ঠিক আছে, পরিবর্তনশীল অংশ প্রতিটি নির্দিষ্ট অ্যান্টিবডির ক্ষেত্রে আলাদা হয়। পরিবর্তন মানে কি, যেই অনুযায়ী ভাইরাস আসবে তার সক্ষমতা বিবেচনা করে ওই অ্যান্টিবডির ওই জায়গাটা পরিবর্তিত হয়ে আরেকটু শক্তিশালী হয়ে ওকে অ্যাটাক করবে, বুঝছো? এর জন্য একটু পরিবর্তন ঘটে, যে আসলে কোন পরিস্থিতিতে তাকে কোন ভাইরাস বা ব্যাকটেরিয়ার সাথে মোকাবেলা করতে হবে সেইটা অনুযায়ী। তার মানে এখানে হচ্ছে কি স্থায়ী ও পরিবর্তনশীল অংশ, একটা অংশ হচ্ছে স্থায়ী থাকে আর আরেকটা হচ্ছে বিভিন্ন ধরনের যে অ্যান্টিবডি আছে সেই অনুযায়ী কিন্তু চেঞ্জ হয়। পরিবর্তনশীল অংশ প্রতিটি নির্দিষ্ট অ্যান্টিবডির ক্ষেত্রে আলাদা হয়। এই অংশে অ্যান্টিজেনের সঙ্গে অ্যান্টিবডি সংযুক্ত ঘটে। অ্যান্টিজেনের এই অংশটির নাম প্যারাটপ বা তালা চাবি। ঠিক আছে, প্যারাটপ, এই দেখো অ্যান্টিজেন সংযুক্তি অঞ্চল দেখতে পাচ্ছ, এই যে এইখানে পরিবর্তন অংশটা স্থায়ী অংশের সাথে ইয়ে করে প্যারাটপ, এই যে এখানে হলুদ চিহ্ন আমি দিয়ে দিলাম, অ্যান্টিজেন সংযুক্তির অঞ্চল বা প্যারাটপ। তাহলে আসতে পারে প্যারাটপ কি, এই পুরাটাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে অ্যান্টিবডি যে গঠনটা সেটা কিন্তু চিত্র অনুযায়ী আসতে পারে। ধরো এখানে প্যারাটপ না দিয়ে বললো এ, তারপরে ডাইসালফাইড বন্ড এখানে কাটা দিয়ে লিখলো বি, তারপরে হালকা চেনে লিখলো সি, ভারী চেনে লিখলো ডি, বললো এই চিহ্নিত অংশগুলো বর্ণনা করো। তার মানে তো পুরো জিনিসটাই বর্ণনা করতে হবে, বুঝতে পারছো? প্যারাটপের ক্ষেত্রে তোমার এখানে স্থায়ী পরিবর্তনশীল অংশ বর্ণনা করতে হবে, ডাইসালফাইড বন্ডটা বর্ণনা করতে হবে, হালকা চেন ভারী চেন। হ্যাঁ, নানাভাবে প্রশ্ন আসতে পারে, বুঝতে পারছো? না বুঝতে পারলে বলবা। তারপরে অ্যান্টিজেনের এই অংশটি প্যারাটপ। তালা চাবি, তালা চাবি মানে কি, একটা আমরা কি জানি একটা তালার একটা নির্দিষ্ট চাবি থাকে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে চাবি হচ্ছে প্যারাটপ আর তালা হচ্ছে অ্যান্টিজেন। তালাটাকে খুলবে, খুলবে মানে কি ওই জীবাণুর মধ্যে প্রবেশ করবে আর সেটাকে ধ্বংস করে দেবে, বুঝতে পারছো? তাহলে এইটা, তাহলে যেহেতু অধিকাংশ অ্যান্টিবডির অ্যান্টিজেনকে আবদ্ধ করার জন্য দুটি পরিবর্তনশীল অংশ আছে, তাই এদেরকে বাইভ্যালেন্টও বলা হয়। এখন বাইভ্যালেন্ট কি? অধিকাংশ অ্যান্টিবডি অ্যান্টিজেনকে আবদ্ধ, অ্যান্টিজেন মানে হচ্ছে বাইরের ফরেন পার্টিকেল কিন্তু। ঠিক আছে, অ্যান্টিজেনকে আবদ্ধ করতে দুটি অংশ, দুটি পরিবর্তনশীল অংশ আছে, এদেরকে বাইভ্যালেন্ট বলা হয়। ঠিক আছে, এই যে এই জিনিসগুলো তাহলে আমরা দেখলাম। তাহলে তোমাদের কাজ হচ্ছে কি আজকে বাসায় যেটা ভালো করতে চাও, আর নিজে কিন্তু নিজের পড়াটা নিজের কাছে ফাঁকি দিও না, একদম ফাঁকি দিও না, ফাঁকি দিলে মুশকিল হয়ে যাবে। তোমাদের অবশ্যই ইন্টারমিডিয়েট পরীক্ষা হবে, বুঝছো? এই দেখো আবার দেখি আমরা একটু ফ্যাগোসাইট, এই যেটা কি আগাচ্ছে, এটা আসলে কি, এটা হচ্ছে মোনোসাইটটা পুরাটা। ঠিক আছে, এই ব্যাকটেরিয়া, এখানে কিন্তু আরো কোষ আছে ব্যাকটেরিয়ার সাথে, এই যে ব্যাকটেরিয়ার সাথে যখন লেগে গেল তখন একটা নির্দিষ্ট অংশ, বুঝছো, যেটা ওই যে অ্যান্টিজেনের পার্টটা, হ্যাঁ সেটাই দেখো এই নির্দিষ্ট অংশের সাথে এটা কিন্তু তখন যদি C3b হয় তাহলে এখানে হচ্ছে সি বড় রিসেপ্টর, রিসেপ্টর মানে সে গ্রহণ করলো। এটা পরীক্ষার খাতে লেখার দরকার নেই, এটা জাস্ট বোঝার জন্য। মানে খুব শক্ত ভাবে ইয়ে করবে আর আস্তে আস্তে এভাবে কি করবে ওর ভেতরে নিয়ে যায়। এই যে এটা যে সাইটোপ্লাজমের ভিতর ঢুকে গেল এটা হচ্ছে ফ্যাগোসোম। এই ফ্যাগোসোমের মধ্যে আবার এইটা লাইসোজোমটা আবার ভিতরে ঢুকে যখনই সক্রিয় এনজাইম করবে তখনই এটার নাম হয়ে যাবে কি, এই যে ডাইজেস্টিভ এনজাইম সক্রিয় হবে তখন এটা হয়ে যাবে তোমার ফ্যাগো লাইসোজোম, বুঝছো? এইভাবে কিন্তু আস্তে আস্তে ওটাকে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দিবে আর হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে এই যে পুরাটা ফ্যাগোলাইসোজোমটা এটা কি হয়ে যাবে, বের হয়ে যাবে এখান থেকে। আর এই জিনিসটা কিন্তু আমি বলি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য। তার মানে ফ্যাগোসাইটোসিস হচ্ছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অ্যাক্টিভ। আর যেটা আমরা বললাম যে তোমার
অ্যান্টিবডি বিশেষ করে ভাইরাস ব্যাকটেরিয়া দুইটার ক্ষেত্রেই কিন্তু অ্যাক্টিভ, বুঝতে পারছো? হ্যালো, বুঝছে? যেখানে কিন্তু লিখছে যা রোগ ব্যাধি যে ভাইরাস ব্যাকটেরিয়া ধ্বংস করে অ্যান্টিবডি, তাহলে অ্যান্টিবডি কিন্তু বেশ শক্তিশালী। ফ্যাগোসাইটোসিস ধরো ছোটখাটো ইয়ের ক্ষেত্রে কিন্তু যখন একবারে কোনো মারাত্মক জীবাণুর কবলে পড়বে তখন কিন্তু অ্যান্টিবডিটা ইয়ে করে অ্যান্টিবডি। তাহলে এই সংজ্ঞাগুলো আমরা একটু দেখব, সুন্দর করে সংজ্ঞাগুলো শিখে ফেলবা। হ্যাঁ, লিম্ফোসাইট কয় ধরনের, অনেক ধরনের প্রশ্ন আছে। টি কোষ, বি কোষ কি, প্লাজমা বি কোষ। আচ্ছা, প্লাজমা কোষ হচ্ছে লিম্ফোসাইটের যে প্লাজমা বি কোষ আছে সেটাই হচ্ছে প্লাজমা কোষ নামে পরিচিত। হ্যাঁ, প্লাজমা কোষ থেকে অ্যান্টিবডি তৈরি হয়, বুঝছো? কোত্থেকে তৈরি হয়? প্লাজমা কোষ থেকেই হয়। আলটিমেটলি কিন্তু লিম্ফোসাইট থেকে অ্যান্টিবডিটা তৈরি হয়, কারণ প্লাজমা কোষটা কিন্তু লিম্ফোসাইটেরই একটা প্রকারভেদ। তো মানুষের দেহে প্রায় 100 মিলিয়ন বা 10 কোটি ধরনের অ্যান্টিবডি উৎপন্ন হয়, এটা সম্পর্কে আমরা জানলাম। তারপরে এই যে এই গঠনটা, অ্যান্টিবডির গঠনটা খুব সুন্দর করে পড়বা, হালকা চেইন, ভারী চেইন, চিত্র এঁকে এঁকে পড়বা, কোনটা অ্যান্টিজেন সংযুক্তি অঞ্চল বা প্যারাটপ কি, ঠিক আছে? তারপর আসছে তোমার ভারী চেইন, সালফাইড একটা বন্ধন আছে, সেটার কাজ কি, স্থায়ী এবং পরিবর্তনশীল অংশে এই যে পরিবর্তনশীল অংশটা কিভাবে ইয়ে হয়, পরিবর্তনশীল অংশ প্রতিটি অ্যান্টিবডির ক্ষেত্রে আলাদা হয়, ঠিক আছে? অ্যান্টিবডি কিন্তু বিভিন্ন রকমের হয়, এই যে আমি ছবিগুলো দিয়ে দিছি, ইমিউনোগ্লোবিন বা জি, ইমিউনোগ্লোবিন জি, ইমিউনোগ্লোবিন এ, ইমিউনোগ্লোবিন এম, ইমিউনোগ্লোবিন ডি, ইমিউনোগ্লোবিন ই, এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো, বুঝছো? এই যে 5 ধরনের ইমিউনোগ্লোবিন, এগুলো মোটামুটি দেখলেই তোমার এই চ্যাপ্টার। তাহলে এই চ্যাপ্টার থেকে তোমরা কি কি পড়বা? অ্যান্টিবডিটা দেখবে, অ্যান্টিবডির প্রকারভেদটা দেখবা, অর্জিত প্রতিরক্ষা সম্পর্কে একটু আইডিয়া রাখলা, ঠিক আছে? সহজাত প্রতিরক্ষা কেমন, তারপরে যেই এইটা কিন্তু তৃতীয় স্তরে, তার মানে তৃতীয় স্তরে যে প্রতিরক্ষা সেটার মধ্যে হচ্ছে সহজাত আর অর্জিত প্রতিরক্ষা, ঠিক আছে? আর যেটা দ্বিতীয় ধাপ, দ্বিতীয় স্তরের, সেটা হচ্ছে কি তোমার দ্বিতীয় স্তরের হচ্ছে তোমার ব্যাকটেরিয়া ধ্বংস, ম্যাক্রোফেজ, নিউট্রোফিলের ভূমিকা। তার মানে এটা হচ্ছে শরীরের দ্বিতীয় স্তরের ভূমিকা, যেটার মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাগোসাইটোসিস প্রসেসটা আমরা দেখব, ঠিক আছে? তারপর আসতেছে তোমার কি, এই যে প্রকারভেদগুলো একটু দেখলাম, যে প্রথম প্রতিরক্ষা স্তরটা কি নন স্পেসিফিক রাসায়নিক ও গাঠনিক একক, ঠিক আছে? এগুলা কি প্রথম প্রতিরক্ষা স্তর, ত্বক, লোম, সিলিয়া, এগুলা প্রথম প্রতিরক্ষা স্তর যখন ব্যর্থ হয় তখন দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, ফ্যাগোসাইট, মারণ কোষ, হ্যাঁ, তারপরে যে কমপ্লিমেন্ট কি, ইন্টারফেরন কি, এরা অ্যাক্টিভ হয় দ্বিতীয় তারপরে জ্বরও কিন্তু, জ্বর যে হয় আমাদের অনেক সময় জ্বর হয়, ঠিক আছে? সেটাও কিন্তু তার মানে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। তৃতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যে তোমার আসতেছে সহজাত দিয়ে, হ্যাঁ, আর কি, এই যে সহজাত প্রতিরক্ষা আর হচ্ছে অর্জিত প্রতিরক্ষা। এইভাবে আমরা পড়ে ফেলবো, ইনশাল্লাহ পারবা। হ্যালো, ঠিক আছে? বুঝতে পারছো? বুঝছো সবাই? জি ম্যাম। জি জি, একটু পড়তে হবে বাসায়। হ্যাঁ, আমি তো দেখতে পারতেছি না তোমরা কি পড়তে পারতেছো নাকি পারতেছো না, কিন্তু চেষ্টা করবা, আর সমস্যা হলে আমাকে বলবা। এখনো